প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন। আজকের এই ফেসবুক লাইভে ক্রনিক রোগের গুরুত্বপূর্ণ ওষুধসমূহের বর্ণনা আমাদের শ্রদ্ধেয় অতিথি ডাক্তার মোহাম্মদুল ইসলাম ভূঁইয়া স্যার উপস্থাপন করবেন। আপনারা সেই ওষুধের চিত্র শোনার পর আপনাদের সেই ওষুধের নামটি বলবেন এবং স্যারের নির্বাচিত ওষুধের সাথে মিলিয়ে নেবেন। এভাবেই স্যার আলোচনা করতে পছন্দ করেন এবং সেভাবে আজকের আলোচনা চলবে। প্রিয় বন্ধুরা, আজকের এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন এবং আজকের লাইভ থেকে যেন গুরুত্বপূর্ণ ঔষধের চিত্রটা আমাদের স্মৃতিপটে দীর্ঘদিন ধরে রাখতে পারি, সেই বিষয়ে খেয়াল রেখে অত্যন্ত মনোযোগের সাথে আজকের এই ফেসবুক লাইভটি দেখবেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি ইতিপূর্বেই ঘোষণা করেছি যে আমরা ইতিপূর্বে ক্রনিক রোগের ঔষধসমূহ নির্বাচনের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে 7টি পর্ব শেষ করেছিলাম এবং আমরাও আজকে নির্ধারণ করেছি যে ক্রনিক রোগের অবশিষ্ট গুরুত্বপূর্ণ ঔষধগুলো আপনার কাছ থেকে জেনে নেব। স্যার, আপনি এই 8ম পর্ব শুরু করবেন প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন চিকিৎসক মণ্ডলী, দূরে নিকটে যে যেখান থেকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখতেছেন, আমার ছাত্রছাত্রী সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যতটুকু ভালো থাকা দরকার আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চির রোগীর চিকিৎসা বা চির রোগের চিকিৎসা, এই চিকিৎসা বিষয়ে 8ম পর্ব। তার মানে 7টা পর্ব ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনায় চিররোগ, তরুণ রোগ সবই চলে আসে। তারপরেও চিররোগের চিকিৎসায় একজন চিকিৎসকের কতটুকু জ্ঞান থাকা উচিত, একজন চিকিৎসকের কতটুকু ধৈর্য থাকা উচিত, একজন চিকিৎসকের কতটুকু অভিজ্ঞতা থাকা উচিত, তা ইতিমধ্যে আমি আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। এবং যতদিন আমি চির রোগীর বিষয়ে আলোচনা করব, ততদিন আমি চির রোগের হানেম্যানের দেয়া ট্রিটমেন্ট গাইডলাইন্স নিয়ে আমি আলোচনা করব। কারণ হলো, রোগ যেমন বিভিন্ন রূপে আপনার কাছে আসে, ঠিক তেমনি ভাবে ওই রোগগুলি নির্বাচন করার জন্য, আসল কারেক্ট ওষুধ নির্বাচন করার জন্য আমি চিকিৎসকেরও বিভিন্ন রূপ পরিবর্তন করতে হয়। এই পরিবর্তিত রূপের নাম ট্রিটমেন্ট গাইডলাইন্স। এই ট্রিটমেন্ট গাইডলাইন্স কে দিয়েছেন? হানেম্যান দিয়েছেন। কোথায় দিয়েছেন? অর্গানন অফ মেডিসিনে তিনি ট্রিটমেন্ট গাইডলাইন দিয়েছেন। চিররোগের ট্রিটমেন্ট গাইডলাইন দিয়েছেন, তরুণ রোগের ট্রিটমেন্ট গাইডলাইন দিয়েছেন এবং যারা চিররোগ চিকিৎসা করবেন তাদের চরিত্র সম্বন্ধে বলেছেন। সেই সমস্ত চিকিৎসকদের কি ধরনের চরিত্র হওয়া উচিত, এই সম্বন্ধে হানেম্যান তার অর্গানন অফ মেডিসিনে আলোকপাত করেছেন। আমি যেরকম ভুলে যাই,
আপনারাও আমার মতো কম বেশি ভুলে যান। আপনাদের এই ভুলা থেকে আরেকটু আমি স্মরণ করে দিতে চাই, আমাদের এই আলোচনার মধ্যে কারেক্ট ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে অ্যাপোরিজম নাম্বার 1। অ্যাপোরিজম নাম্বার 1-এ আপনাকে হানেম্যান বলে দিয়েছেন কমিটমেন্ট উইথ দ্য পেশেন্ট। অ্যাপোরিজম নাম্বার 2-তে বলে দিয়েছেন ফান্ডামেন্টাল পয়েন্টস অফ আইডিয়াল কিউর, আদর্শ আরোগ্যের শর্ত। অ্যাপোরিজম নাম্বার 3-তে বলে দিয়েছেন রিকুইজিট কোয়ালিফিকেশনস অফ এ ফিজিশিয়ান, চিকিৎসকের গুণাবলী। তার মানে নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন, নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, নলেজ হাউ টু প্রিপেয়ার দ্য মেডিসিন, এবং নলেজ অফ ডোজ পটেন্সি ইত্যাদি, as well as obstacle to cure। ঠিক তেমনি ভাবে অ্যাপোরিজম নাম্বার 5-এ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন কজ অফ দ্য ডিজিজ, অ্যাকিউট ডিজিজের কজ, ক্রনিক ডিজিজের কজ। সুতরাং আপনার অবশ্যই এগুলা আপনাকে ফলো করতেই হবে। অ্যাপোরিজম নাম্বার 6-এ আপনার চরিত্র কি হওয়া উচিত। একজন রোগীর চিকিৎসার ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার শুধু একটাই করণীয়, ইউ মাস্ট বি অ্যান আনবায়াসড অবজারভার। তারপরে আপনাকে অ্যাপোরিজম নাম্বার 7, অ্যাপোরিজম নাম্বার 13, অ্যাপোরিজম নাম্বার 186, এই 3টে অ্যাপোরিজমে আপনাকে বলে দিয়েছেন যে আমার চিকিৎসা অ্যাকসেপ্টিং সার্জিক্যাল কেস। তার মানে সার্জিক্যাল কেসগুলিকে আলাদা করতে বলেছে। কে বলেছে? হানেম্যান। কোথায় বলেছে? অ্যাপোরিজম নাম্বার 7, অ্যাপোরিজম নাম্বার 13, অ্যাপোরিজম নাম্বার 186। এবার আসেন, আপনাকে বলেছে ওষুধ সম্বন্ধে আপনার জ্ঞান, আপনাকে যে ওষুধটা আপনি প্রয়োগ করবেন সেই ওষুধ সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। কোথায় বলা আছে? অ্যাপোরিজম নাম্বার 19 থেকে 25। এবং আপনাকে নলেজ অফ মেডিসিন, নলেজ অফ মেডিসিন আপনাকে বলেছে অ্যাপোরিজম নাম্বার 19 থেকে 25। এবং আরো আপনাকে বলে দিয়েছে অন্যান্য আরো অ্যাপোরিজম নাম্বার আপনাকে উল্লেখ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নলেজ অফ ডিজিজ, আপনি যে রোগটা, এই এক ক্রনিক রোগটা আবিষ্কার করবেন এই রোগীর ক্ষেত্রে, সেই সম্বন্ধে আপনাকে জ্ঞান লাভ করতে হবে কোত্থেকে? অ্যাপোরিজম নাম্বার 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81 and 82, এগুলাকে এন্ড অ্যাপোরিজম নাম্বার 5, এগুলো আপনাকে উল্লেখ করে দিয়েছেন যে আপনি ক্রনিক রোগী চিকিৎসার আগে এই অ্যাপোরিজম নাম্বার গুলি আপনি হৃদয়ঙ্গম করবেন। এরপরে আপনাকে বলেছেন আপনি এবার রোগী লিপি প্রণয়ন করেন। রোগী লিপি প্রণয়ন করতে গিয়ে আপনাকে গাইডলাইন দিয়েছে কোথায়? আপনাকে গাইডলাইন দিয়েছে 83 থেকে 104, এই গাইডলাইনটা আপনাকে দিয়েছে। তারপরে এর মধ্যে আবার আপনাকে বলে দিয়েছে রিমেম্বার, তুমি আবার ওয়ান সাইডেড ডিজিজ গুলিকে ফাইন্ড আউট করবা। কোথায় বলেছে ওয়ান সাইডেড ডিজিজ? 172 থেকে 209, এই জায়গার মধ্যে বলেছে ওয়ান সাইডেড ডিজিজ, একদশিক রোগ, এগুলো আপনাকে বলেছেন। প্লাস আপনাকে বলেছে আপনি ফাইন্ড আউট করেন মেন্টাল ডিজিজ, যেহেতু আপনি কারেক্ট প্রেসক্রিপশন করবেন যে মেন্টাল ডিজিজ 210 থেকে 230, এই অ্যাপোরিজম নাম্বার গুলি মেন্টাল ডিজিজের। তারপরে আপনাকে বলছে প্রসেস অফ ট্রিটমেন্ট গাইডলাইন্স, প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ মেডিসিন। এইবার আপনি ওষুধ, আপনি রোগীলিপি প্রণয়ন করার পরে আপনি ওষুধ দিবেন। কিভাবে ওষুধ দিবেন? প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ মেডিসিন। কোথায়? 146 থেকে 149। এইবার আপনাকে বলেছে খবরদার বাহ্যিক চিকিৎসা, বাহ্যিক মেডিসিন 194,
এবং বাহ্যিক চিকিৎসার কুফল 202 থেকে 209 আপনাকে বাহ্যিক চিকিৎসার কুফল আপনাকে বলছে। দ্বৈত চিকিৎসা, দ্বৈত মানে ডাবল রোল আপনাকে প্লে করতে পারবেন না, দ্বৈত চিকিৎসা করতে পারবেন না। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ইউনানি বা অন্য বা হোমিওপ্যাথির মধ্যেও দ্বৈত চিকিৎসা আমরা অনেকে কি করি, আমরা মাদার টিংচার দেই, আমরা পটেন্সি মেডিসিন দেই। এই দ্বৈত চিকিৎসার ক্ষেত্রে হানেম্যান 197 থেকে 200 এর মধ্যে আপনাকে বলে দিয়েছেন ওষুধ প্রয়োগ প্রণালী, ওষুধ প্রয়োগ প্রণালী ও পুনঃপ্রয়োগ কিভাবে এবার ওষুধ প্রয়োগ করবেন। আপনি তো এতক্ষণ পর্যন্ত সব জানলেন, কিন্তু যদি ওষুধ প্রয়োগ যদি ঠিক মতো না করেন, ওষুধের আপনার রেজাল্ট আসবে 0। সেখানে আপনার গাইডলাইন হলো 246 থেকে 252 এবং 272 থেকে 274। এবার আপনাকে বলেছে শক্তি এবং মাত্রা, আপনি সব নির্বাচন করলেন, এবার আপনি শক্তি এবং মাত্রা ঠিক করতে পারলেন না, আপনার চিকিৎসা হবে না। শক্তি মাত্রা কোথায় আছে? 275 থেকে 285। এবার লাস্ট শক্তি মাত্রা সব করলেন, এইবার আপনাকে বলেছে রোগীর পথ্যাপথ্য এবং পরিচর্যা কোথায় আছে? 259। তাহলে টোটাল এই ট্রিটমেন্ট গাইডলাইন্স গুলি যখন আপনি হৃদয়ঙ্গম করবেন, হানেম্যানের গাইডলাইন্স আপনি ফলো করবেন এবং প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আপনি যখন ফলো করবেন, বুঝবেন, তখনই আপনার হাত দ্বারা একটা কারেক্ট ওষুধ নির্বাচন করা সম্ভব এবং রোগী ভালো করা সম্ভব। ইদানিং আমি ফেসবুকে দেখি এক অক্ষরে ঔষধ, কত বড় পণ্ডিত আপনারা, এক অক্ষরে এরকম এক শব্দে ঔষধ, এক শব্দে আপনারা ওষুধ দিতেছেন এবং ফেসবুকে আপনারা লিখে যাচ্ছেন কত বড় পণ্ডিত আপনারা, কত বড় হোমিওপ্যাথিক চিকিৎসার সর্বনাশ করতেছেন, চিকিৎসকদের সর্বনাশ করতেছেন এবং নিজেদেরকে পরিচয় দিচ্ছেন অমুক কলেজের আমরা লেকচারার, যেই কলেজগুলির কোনো অস্তিত্ব নাই, যে কলেজগুলির কোনো রিকগনিশন নাই, আমি এই কলেজগুলির নাম বলতে চাই না। এইভাবে পরিচয় দিয়ে আপনারা এক শব্দে ওষুধ নির্বাচন, সুতরাং এক শব্দে ওষুধ নির্বাচন করে আপনারা রোগীকে শেষ করতেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসাকে শেষ করতেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে শেষ করতেছেন, আর লাভবান হচ্ছেন আপনি, আর প্রতারিত হচ্ছে আমার অসুস্থ মানুষগুলি। দয়া করে আপনারা এই কাজটুকু আর করবেন না, দয়া করে আর করবেন না। এবার আসেন আমরা একটা রোগী লিপি দিয়ে আমি এবার ক্রনিক ডিজিজ কিভাবে ওষুধ নির্বাচন করবেন এবং ক্রনিক ডিজিজ কিভাবে আপনারা নির্বাচনের জন্য কি কি প্রক্রিয়া এতক্ষণ আমি যা বলেছি এই প্রক্রিয়াগুলি অবলম্বন করবেন। করার পরে এখন আসেন আমরা একটা আজকে এই মুহূর্তে একটা ক্রনিক রোগের রোগী চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। যা বলেছি অ্যাপোরিজম নাম্বারগুলি সেই অনুসারে এইবার আপনারা আমাকে ওষুধ দিবেন। রোগিনী আজ থেকে 4 মাস আগে আমার চেম্বারে আসলেন, রোগিনীকে নিয়ে আসলেন, তার বড় ছেলের পুত্রবধূ থাকে ধানমন্ডিতে, রোগিনীর বাড়ি রংপুরে, ছেলের বাড়িতে বেড়াতে এসেছেন, বৌমা রোগিনীকে নিয়ে আসছেন আমার চেম্বারে। আমি আমার চেম্বারে প্রথম পর্যায়ে দেখলাম রোগিনী একজন মহিলা, অত্যন্ত বয়স্ক একজন মহিলা, অতি দুর্বল একজন মহিলা, আউটলুকিং কে দুর্বল হলেও উনি নিজে
হেঁটে আমার চেম্বারে এসে বসলেন। বসার পরে তিনি প্রথম যে বক্তব্যটা বললেন, ডাক্তার সাহেব, আপনার একজন রোগিনী আমাকে আপনার নিকট পাঠিয়েছে, বড় আশা করি আমি আপনার নিকট এসেছি, আমার রোগটা আপনি ভালো করে দেন। আমি ডাক্তার সাহেব রোগ যন্ত্রণায় বড় অস্থির, বড় ভীত সন্ত্রস্ত। আচ্ছা, উনি যা বলতেছেন আমি শুনতেছি, আমি কোনো প্রশ্ন করতেছি না। উনার কথা শেষ হওয়ার পরে আমি বললাম, আপামনি, আপনার আপাতত আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি তো এতক্ষণ আপনাকে বিরক্ত করলাম। ভাই, মাপ চেয়ে নিচ্ছি, আমরা রোগী মানুষ, অনেকগুলি কথা বলি, আমরা ভাষা জানি না। এইভাবে তিনি বললেন। বলার পরে আমি বললাম, আপনার নাম কি? আমি নামটা গোপন রাখলাম। নামটা তিনি বললেন। আপনার বয়স কত? আমার বয়স 70 বছর। আপনি কি করেন? এখন তো কিছু করি না, এখন আমি গৃহিণী, কিন্তু আমি একজন ব্যাংকার, আমি ব্যাংকের একজন বড় অফিসার ছিলাম। আমি আজকে 11 বছর হয়, বা 11-12 বছর আমি রিটায়ার্ড করেছি। আমি জনতা ব্যাংকের একজন বড় অফিসার ছিলাম। আচ্ছা ঠিক আছে মা, আপনার বয়স, আপামনি আপনার বয়স কত? বললো, আমার বয়স 70 বছর। আপনার বিবাহিত জীবন? আমার বিবাহিত জীবন 51 বছর। আপনার ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বউকে নিয়ে আসছি, ছোট ছেলে বাড়িতে থাকে, মেয়েকে আমি রংপুরে বিয়ে দিয়েছি। সুতরাং পারিবারিক ভাবে আমরা সলভেন্ট, কোনো অসুবিধা নাই। ডাক্তার সাহেব, আমি কি ভালো হব? আমি বললাম, ইনশাআল্লাহ। আমি তো এখনো আপনার কষ্টের কথা শুনি নাই, আপনার কষ্টের কথা একটু বলেন। আপনাকে কি কষ্টের কথা বলবো? 2021 সনে আমার স্বামী মারা গেছে, আমার জীবন থেকে সবকিছু চলে গিয়েছে, আমার মাথার বটগাছ চলে গিয়েছে, আমাকে একা রেখে তিনি চলে গিয়েছেন। আমার জীবনের এত বড় কষ্ট আমি আর পাই নাই। সেই থেকে অদ্য পর্যন্ত আমি আমার স্বামীকে বলতে পারছি না। ডাক্তার সাহেব, সামনে রোজা, আমি ওনার কবরের নিকট প্রতিদিন যাই, কিন্তু এই বৌমাদের জন্য আমি যেতে পারছি না। আমি সেখানে, আমার স্বামী আমার অপেক্ষায় আছে, আমি কোনো দোয়া দুরুদ করতে, আমি কবরের পাশে গিয়ে আমি ওনার জন্য দোয়া করতে পারতেছি না। ওনার জন্য আমি একটু কাঁদতেও পারি না। আমার সারাক্ষণ ওনার জন্য কাঁদতে ইচ্ছা করে, কিন্তু আমার ছেলেদের জন্য আমি একটু কাঁদতেও পারি না। তাই আমি গোপনে গোপনে ফুপাইয়া ফুপাইয়া কাঁদি। এমন সময় বড় বৌমা বলতেছে, স্যার, ওনাকে দয়া করে একটু বলেন অন্তত রোজাটা যেন আমার কাছে থাকে। উনি বারবার বাড়ি চলে যেতে চাচ্ছে, যেহেতু ওই কবরের মধ্যে ওই এলাকায় ওনার স্বামী আছেন। এরপরে উনি বললেন, ডাক্তার সাহেব, সেই 2021 থেকে অদ্য পর্যন্ত আমার আর কোনো ঘুম নাই, আমি মানসিক ভাবে অস্থির, আমি রোগ নিয়ে অস্থির। আমি বললাম, আপামনি, আপনার রোগটা তো বলেন নাই, রোগ একটু বলেন। ডাক্তার সাহেব, লজ্জার কথা কি বলবো, আমার ডান ব্রেস্টে একটা, ডাক্তাররা বলে সিস্ট, কেউ বলে টিনি সিস্ট। এই দেখেন আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট, এই রিপোর্টে তারা বলে যে এটা ছোট টিউমার। আপনি জানেন ডাক্তার সাহেব, আমি এত বয়স্ক মানুষ, আমার ছেলেরা আমার এই জায়গা থেকে গোস্ত নিয়ে পরীক্ষা করেছে, পরীক্ষায় দেখা গেছে এটা কোনো ক্যান্সার না। কেন যে এটার মধ্যে ছিদ্র করলো আমি জানি না, কিন্তু ডাক্তার সাহেব
আমার কোনো কষ্ট নাই, আমার এই রোগের কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বালা নাই, পোড়া নাই। এইটা ছোট্ট একটা বুটের মতো, আমরা যে রোজায় বুট খাই, এই বুটের মতো একটা শক্ত দানাদার। আমি বললাম যে আপনার এইটা আপনার বৌমা দেখেছে? হ্যাঁ। এইবার বৌমাকে বললাম, মা গো আপনি কি দেখেছেন? আপনি কি হাত দিয়েছেন? বলেছে হ্যাঁ আমি হাত দিয়েছি। এটা শক্ত এবং ছোট্ট এবং গোলাকার, খুব শক্ত আমার ডান ব্রেস্টের মধ্যে। তা আপনার এটা কবে আবিষ্কার হলো? ও ডাক্তার সাহেব বলবো কি, আজকে 2 মাস আগে হঠাৎ করে আমার এই ব্রেস্টে এই জায়গার মধ্যে চুলকাইতে আরম্ভ করলো, আমি চুলকাইতে গিয়ে হাতের মধ্যে লেগে গেল। তাহলে আমি প্রথম ওনার কাছ থেকে পেলাম ওনার একটা সিস্ট রাইট ব্রেস্টে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বালা নাই, পোড়া নাই, কোনো কজেশন নাই, কোনো ইনজুরি নাই, কিচ্ছু নাই, কোনো ইনফ্লামেশন নাই। এটা পেলাম, ডাক্তারি ভাষায়ও পেলাম। এখন উনি যেহেতু শিক্ষিত মানুষ, ওনাকে কেউ কেউ বলেছে এটা ক্যান্সার হয়ে যাবে, ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার আতঙ্কে, রোগের আতঙ্কে উনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, বারবার আমাকে অনুনয় বিনয় করতেছে, ডাক্তার সাহেব আমার রোগটা কি ভালো হবে, আমি কি ভালো হয়ে যাব? আবার বলতেছে ওরা আমাকে যেতে দিচ্ছে না, আমার স্বামীর কাছে গেলেই আমি ভালো হয়ে যাব। এই অবস্থায় আমি পেলাম। আর কি কষ্ট বলেন তো আপামনি? আর কষ্ট আমার স্বামীর মৃত্যুর পর থেকে আমার কোনো ঘুম নাই। আপনি তখন আমি ঘুমের বিষয়টা বোধ থেকে ক্লারিফাই করলাম, তখন বউয়ে বলল ওনার পুত্রবধূ যে স্যার দিনে না ঘুমালেও এভারেজ ওনার ঘুম ঠিক আছে, এভারেজ ঘুম ঠিক আছে, দিনের বেলায় না ঘুমালেও রাত্রে ঘুমায়, রাত্রে না ঘুমালেও দিনে ঘুমায়। তারপরে ওই উনি অত্যন্ত চঞ্চল, ওনাকে পাকঘরে যেতে নিষেধ করি, তারপরে উনি পাকঘরে যায়, রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, আপনার আর কি কষ্ট, আপনার কি? তখন আমি ওনাকে বুঝাইয়া দিছি আপনার কি কোনো ডায়াবেটিস আছে? কথা আমার কোনো ডায়াবেটিস নাই। তাহলে আপনার প্রেশার? ডাক্তার সাহেব প্রেশার তো আমার হাই। এই হাইটা কবে থেকে? কবে স্বামী মারা যাওয়ার পর হইতে আমার প্রেশার হাই, আমার যন্ত্রে বলে প্রেশার হাই, আমি প্রেশারের ট্যাবলেট খাই। এই হলো তার প্রেজেন্ট কমপ্লেইন। এই প্রেজেন্ট কমপ্লেইনের পরে আমি ওনার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে গেলাম। আপনার ছোটকাল থেকে এই পর্যন্ত বড় কোনো অসুখ বিসুখ? না, তবে 2 বার আমার মিনি স্ট্রোক হয়েছে। কবে হয়েছে? স্বামীর মৃত্যুর পরে না আগে? স্বামীর মৃত্যুর আগে একবার হয়েছে, স্বামীর মৃত্যুর পরে আরেকবার হয়েছে মিনি স্ট্রোক। এই ছাড়া আমার আর কোনো অসুখ বিসুখ? আচ্ছা আপনার শরীরের আর কোনো জায়গায় কোনো আঁচিল, টিউমার, সিস্ট এই ধরনের কিছু আছে? না, এরকম কিচ্ছু নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। কোনো চর্মরোগ হয়েছিল আপামনি? না, আমার তেমন কোনো চর্মরোগ নাই। এইবার আমি চলে গেলাম তার ফ্যামিলি হিস্ট্রিতে। ফ্যামিলি হিস্ট্রিতে প্রথমে আমি ওনার বাবা মা ব্লাড কানেক্টেড যারা আছে, এটা 12 প্রকার মানুষ। বাবা মা, দাদা দাদি, নানা নানি, মামা চাচা ফুফু খালা, এই সমস্ত ছেলে মেয়ে সব নিয়ে those who are related with blood, তাদের কথা জিজ্ঞাসা করলাম। বলল যে না, আমার ফ্যামিলিতে কোনো ডায়াবেটিস নাই, আমার ফ্যামিলিতে কেউ ক্যান্সারে মারা যায় নাই। তারপরে তবে আমার ফ্যামিলিতে পরিবারের মধ্যে হার্ট অ্যাটাকের একটা, আমার বাবা মায়ের এরকম শুনেছি, আমার বাবা মা স্ট্রোকে মারা গেছে। আচ্ছা, বৃদ্ধ বয়সে ওনারা মারা গেছেন। আচ্ছা আপনার 2 ছেলে 1 মেয়ে, ওরা কেমন আছে? ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা আপামনি ওদের ছোট থেকে এই পর্যন্ত বড় ধরনের কোনো অসুখ বিসুখ? না, কোনো অসুখ বিসুখ নাই। ওরা কি স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছে নাকি সিজারিয়ান বেবি? বলেছে না, ওরা স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছে।
ওকে, তাহলে ওনার নিজের বড় ধরনের কোন রোগের ইতিহাস পাই নাই ওনার জীবনের, এবং ওনার পারিবারিক হিস্ট্রিতেও আমি কিছু পাই নাই। এবার ওনার স্বামীর বিষয়ে আলোচনা করলাম, না। এরপরে আমি বললাম, বৌমাকে বললাম, বৌমা একটু তুমি বাইরে যাও। তখন উনি বললো যে না, অসুবিধা কি, বৌমার সামনে আমি সব বলতে পারবো। আমি না, তবুও একটু গোপনীয়তা রাখি। এই বলি বৌমাকে আমার অন্য রুমে পাঠিয়ে আমি বললাম, আপনার স্বামীর বড় ধরনের কোনো পেশাব সংক্রান্ত কোনো জটিলতা আপনি পেয়েছেন? না। আপনাদের যৌন জীবনে কোনো কষ্ট আপনি পেয়েছেন? না। তারপরে আপনাদের কোনো জ্বালাপোড়া হয়েছে? না। আপনার কোনো সন্তানাদি নষ্ট হয়েছে? না। এই ধরনের কোনো, আপনি কি কোনো পিল খেয়েছেন? আপনি জন্ম নিয়ন্ত্রণের কোনো ট্যাবলেট খেয়েছেন, কিছু খেয়েছেন? না। তাহলে এই বিষয়গুলি সবকিছু আমি জানার পরে আমি এবার চেয়েছিলাম যে বৌমার কাছ থেকে কিছু শুনতে, কিন্তু উনি বৌমাকে আমার সামনে রেখেই শুনতে চায়, আর বৌমা কিছু বলতে চায়, এই বলাটা আমি আদায় করতে পারি নাই। তবুও আকার ইঙ্গিতে আমি বুঝছি যে উনি সাসপিশিয়াস মেন্টালিটি, কি জানি ডাক্তার কিছু বলে কিনা বৌমার কাছে, ক্যান্সার নিয়ে কিছু বলে কিনা, এই কারণে ভীত, সন্ত্রস্ত, আতঙ্ক। আজকাল যারা শিক্ষিত মহিলা তারা প্যাথোলজিক্যাল রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট সবকিছু তারা বুঝে। এখানে যে আমরা একটু গোপনীয়তা করব, গোপন ভাবে প্লেস করব, এই ধরনের কোনো সুযোগ নাই। শুধু অ্যালোপ্যাথিক রিপোর্টে বলে দিছে নন ম্যালিগনেন্ট, তার মানে নন ক্যান্সারাস। ওকে, এইবার আসেন সার্বজনীন লক্ষণ। সার্বজনীন লক্ষণের মধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার ঘুম কেমন? ঘুমের কথা তো বলছি, আগে আমার ঘুম ভালো ছিল, সারাদিন আমি অফিস আদালত করতাম, আমি সুন্দর মতো বাসায় আমরা আমাদের সময় মতো ঘুমাই যাইতাম, আমার স্বামীর মৃত্যুর পরেতে আমার ঘুম চলে গেছে। আচ্ছা, আপনি কিভাবে শোন? চিত হয়ে কাত হয়ে উপরে শোয়ার কি কোনো অভ্যাস আছে? ডান কাত হয়ে শুই। আচ্ছা, শোয়ার পরে আপনি কি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেন? তো না। আমি বললাম, প্লিজ আপনাকে আমি একটু সহায়তা করি। কি, আপনি কি এই স্বপ্নের মধ্যে একই স্বপ্ন বারে বারে দেখেছেন? দেখেন? না। আকাশে উড়ে যান, পড়ে যান, লাশ, কবর, এই ধরনের কিছু দেখেন? আপনার পিছনে পিছনে কেউ আসে, এরকম কিছু দেখেন? না। একই স্বপ্ন বারে বারে দেখছেন? না। আচ্ছা, এইবার কাতরতা আপনার কেমন? আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? আপনি একটু বলেন তো দেখি। ডাক্তার সাহেব, আমি গরম সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব, আমি গরম সহ্য করতে পারি না। আপনার ঘাম কেমন? যখন গরম সহ্য করতে পারি না বললো, তখন আমি আবার এটাকে রিপিট ক্লিয়ার করেছি যে এই গরমের দিনে আপনার কি রাত্রে ঘুম হবে? আপনার কারেন্ট নাই, আপনার ইলেকট্রিসিটি নাই, ঘুমাবো না, আমার কোনো ঘুম হবে না। আচ্ছা, ডাক্তার সাহেব একটা কথা বলতে ভুলে গেছে, আমাকে বলেন। আমার সমস্ত মুখ শুকিয়ে যায়, ড্রাই, শুকনা। এই শুকনা গলাও শুকনা, এই শুকনার মধ্যে আমার কোনো পিপাসা নাই। কখন আমি এই জিনিসটা পেলাম? যখন তার পিপাসার কথা জিজ্ঞাসা করলাম, তখন সে বলল যে আমার পিপাসা খুবই কম, তারপরেও কি বলবো ডাক্তার সাহেব, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার পিপাসার কোনো আগ্রহ নাই। আচ্ছা, ঘাম কেমন? ঘাম স্বাভাবিক, ঘাম হওয়ার সুযোগ নাই, কাজকর্ম করি না, গোসলের অভ্যাস ডেইলি, প্রতিদিন। তারপরে শীতকালে এখন বয়স হয়েছে, মনে চাচ্ছে শীতকালেও ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, কিন্তু এই বউদের অত্যাচারে আমি গরম পানি দিয়ে গোসল করি। আচ্ছা, তাহলে গোসল। এবার ক্ষুধা রুচি, খাওয়া দাওয়ার মধ্যে এটাকে ক্ষুধা রুচির মধ্যে, তখন ওনাকে যখন প্রশ্ন করলাম, তখন তিনি আমাকে বলেন, আমি মিষ্টিও খাই, তিতও আমার পছন্দ, এবং লবণও আমার পছন্দ। মিষ্টি, তিতো, লবণ আমার পছন্দ, আমি পাতে আলগা লবণ খাই। আচ্ছা, পাতে আলগা লবণ খাই। এই ফাঁকে দিয়ে বলে,
ডাক্তার সাহেব আপনি যত কথাই বলেন আমি এই পর্যন্ত একদিনের জন্য আমার স্বামীকে ভুলতে পারি নাই। এগুলা সাথে সাথে আই নোট ডাউন, আমি এগুলা নোট করেছি। তাহলে এই অবস্থার প্রেক্ষাপটে আমি তার পেশাব পায়খানা, তার প্রস্রাব পায়খানার কথা, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই, এবং স্বামী স্ত্রীর মেলামেশার সময় আপনার কোনো জ্বালা পোড়া হয়েছে, কষ্ট হয়েছে না, প্রস্রাবের কোনো কষ্ট না। তারপরে পায়খানা একটু কষ্ট হয়, কনস্টিপেশন আছে, 2 দিন পর পর পায়খানা হয়, তাতেও আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাতেও যেন কোনো অসুবিধা নাই, ওকে। আচ্ছা, আপনার যে আপনার বিবাহিত জীবনে দেখা যাচ্ছে আপনার 19 বছর বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, 19 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে 19 বছর পরে, অনেকদিন পরে আমার পেটে বাচ্চা আসছে, অনেক দেরিতে করে আমার পেটে বাচ্চা আসছে, তাতেও আমার কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, এইবার আমি চলে আসলাম উনার যেই ওনার যৌবনের মধ্যে ওনার পিরিয়ড, ওনার সেই বিষয়গুলির সেগুলোর কোনো সমস্যা ছিল না, এগুলো সময়মতো হয়েছে, সময়মতো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এইবার মেজাজ, মাইন্ড, আমার মেজাজ আমি আর কি বলবো, আমি কোনো ইনডিসিপ্লিন, আমি দেখতে পারি না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। এর ফাঁকি দিয়া বৌমা একটু হেসে দিল, হেসে দিয়ে বলল যে উনার কথার বাইরে চলার কোনো সুযোগ নাই, তবে উনার প্রতিটা কথার আবেগ, উনার প্রতি আমাদের সাথে যে কথা বলে মনে হয় যেন উনি কাঁদতেছেন, উনি সন্তানের মতো কথা বলতেছেন। বৌমা, তোমার কষ্ট হবে, আমি একটু করি। সুতরাং এটা এখন না, সব সময় ওনার বাড়িতে গেলেও উনি আমাদেরকে কিছু করতে দেন না, উনি নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, উনি নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার বৌমাকে বললাম, বৌমা এইবার তুমি বলো তো মা, উনার কষ্টটা কি? স্যার, উনার কষ্টটা হলো রোগের কষ্ট, রোগের ভয়। মানুষে উনার ভিতরে ভয় সৃষ্টি করে দিয়েছে। এই টিউমারের আবিষ্কার হয়েছে আপনার এই জায়গায় আসার 2 মাস আগে। সুতরাং এখন উনি যেহেতু সচেতন মানুষ, উনি সারাক্ষণ হাত দেয় জায়গার মধ্যে, এই টিউমার, অনেকে বলছে এটা ক্যান্সার হয়ে যাবে। উনি এই ভয়ে ভীত সন্ত্রস্ত। ওনার ছেলে বারবার অপারেশনের দিকে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু উনি অপারেশন করবে না। এই বৃদ্ধ বয়সে আমি এটা অপারেশন করব না, আমার এই জায়গার মধ্যে লজ্জার শরম এবং সবকিছুতে আমার এগুলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার এগুলো খারাপ দেখা যাবে, আমি এগুলি করব না। উনি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন না ওনার শাড়ি আপনার এই জায়গায় যা পরে আসছে, বাসায়ও এরকম শাড়ি, ফিটপাট শাড়ি পরবে। এর মধ্যেও উনি বারবার আমার বৌমা বাড়িতে যে আছে, সে বৌমার কাছে, আমার স্বামীর কাছে, ডাক্তার সাহেব আমাকে যাইতে দেন। তো ওনাকে অনেক বিনয় করে আমি বললাম, আপনি রোজা পর্যন্ত থাকেন, আপনার বৌমা যেহেতু চাচ্ছে আপনি রোজা পর্যন্ত থাকেন। এর ফাঁকে দিয়ে আমাকে বললো, ডাক্তার সাহেব খবরদার আমার বড় ছেলেকে বলবেন না আপনার এই জায়গায় যে আমি এসেছি, কারণ বড় ছেলেকে ফাঁকি দিয়া আমি এসেছি, ওরা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, ওরা আমার অপারেশনের জন্য নিয়ে যেতে চায়। এই অবস্থার উপর ভিত্তি করে আমি এই কেস স্টাডি করলাম, কেস হিস্ট্রি তৈরি করলাম, করে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আমি আপনাদের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বলবেন, আমি উত্তর দেব। I want to a correct prescription from all my followers. এবার আপনারা বলতে থাকেন, আমি একটু শুনতে থাকি যে আপনারা আনডাউটলি ইটস এ ক্রনিক ডিজিজ। আজকে এটা ক্রনিক ডিজিজ এবং এটার একটা সাইকোটিক মায়াজম তার দেহের মধ্যে ভর করেছে। তার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলেও তার একটা মেন্টাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সব মিলাইয়া আমাকে একটু হেল্প করেন। হোয়াট মেডিসিন আই মে প্রেসক্রাইব? কে? প্রভাষক ডাক্তার তাজুল ইসলাম ফ্রম নোয়াখালী, পালসেটিলা।
বেশ, পালসেটিলা, চমৎকার। থ্যাংকস এ লট টু ইউ প্রভাষক ডাক্তার তাজুল ইসলাম। তিনি আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের তিনি একজন অ্যাডভাইজার। আচ্ছা, এই কি রণজিৎ কুমার সরকার, মেডোরিনাম, মেডো কোত্থেকে বলেন একটু বলে দিয়ে লিখে দিয়েন। তার ইসমাইল হোসাইন পালসেটিলা। বেশ, ইসমাইল হোসাইন পালসেটিলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাকে জোহরা আক্তার ঝর্ণা, আমার প্রিয় আম্মাজান ফ্রম মুন্সিগঞ্জ। আম্মাজান আপনাকে দেখি, আপনি বলছেন পালসেটিলা। মোহাম্মদ হোসাইন আহমেদ নেট্রামিউর। তারপরে বলে যান তাড়াতাড়ি, হোসাইন আহমেদ নেট্রামিউর। আর কে কি বলবেন বলেন? হ্যাঁ, নাহিদুন্নেসা নাকি? একটু বলেন তো সভাপতি সাহেব। নাহিদ হুসাইন সোলেমান। সুলতান, নাহিদ হোসাইন সুলতান নাকি সোলেমান? সোলেমান পালসেটিলা, নাহিদ হোসাইন সুলেমান পালসেটিলা। আচ্ছা, হ্যাঁ, নাহিদ হোসাইন সুলাইমান পালসেটিলা। আর কে কি বলবেন? আপনারা জানি, আপনারা বলতে থাকেন। ডাক্তার মহিবুল হক পালসেটিলা। অকুল হোসেন, আকুল হোসেন, আমি অত্যন্ত স্নেহ করি ওনাকে, অত্যন্ত বড় মাপের একজন অফিসার, পালসেটিলা। তারপরে এটা কি জিতেন মন্ডল নেট্রামিউর, জিতেন মন্ডল নেট্রামিউর। তারপরে জহুরুল ইসলাম মেডোরিনাম, MEDO মেডোরিনাম। তারপরে AH, এটা কি আখতারুল হক নেট্রামিউর। আচ্ছা, এবার আর কে কি বলবেন তাড়াতাড়ি বলেন, আরো ওষুধ নিয়ে আলোচনা করবো। মনিরুল ইসলাম, কি পালসেটিলা পাবনা। কে? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম পালসেটিলা পাবনা থেকে বলতেছেন। বেশ, তারপরে জামিল, আপনি বলে দিয়েন আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম বলবেন, না হলে আরো বুঝে যাবে। নোয়াখালী থেকে ইসমাইল হোসাইন পালসেটিলা, নোয়াখালী থেকে ইসমাইল হোসাইন পালসেটিলা। তারপরে এটা কি মরিয়ম সাথী, মরিয়ম সাথী সিটি হোমিওল পালসেটিলা। বেশ, আচ্ছা। তারপরে আশরাফ ফুল মামুন নোয়াখালী পালসেটিলা। তারপরে বেশ বেশ সুন্দর, আপনাদের আলোচনা সুন্দর হতে। দেলোয়ার হুসাইন, আর্সেনিক কি আয়োড না আর্সেনিক অ্যালবাম, কিছুই বললেন না। মোহাম্মদ এটা কি সাইফুল ইসলাম পালসেটিলা, পালসেটিলা। এটা কি ইমরান, আচ্ছা নাজির পালসেটিলা মনে হচ্ছে, ওনার মধ্যে একটা সন্দেহ আছে। আচ্ছা, ডাক্তার বিল্লাল হোসেন পালসেটিলা। এরপরে আসেন, কোথায় আছি? স্যার আমার মনে হচ্ছে ইগনিশিয়া। আচ্ছা, মনে হোক, মনে হইতে হইতে পরিষ্কার হয়ে যাবে। পালসেটিলা। এত আমার এত ফলোয়ার, কোথায় আপনারা? মোহাম্মদ মুজাম্মেল হক পালস, ডাক্তার বিল্লাল হোসেন পালসেটিলা। তারপরে কি উদাম কি হারাই গেছে, আক্তার পালসেটিলা, আটিবাজার পালসেটিলা। উম্মে হাবিবা, এটা কি উদ্যম, নামটা পরিষ্কার করেন। ব্রায়োনিয়া কে? উম্মে হাবিবা ব্রায়োনিয়া, উম্মে হাবিবা ব্রায়োনিয়া। আচ্ছা, প্লিজ। তারপরে ডাক্তার আলামিন পালসেটিলা। বেশ, আচ্ছা ঠিক আছে। আমরা এই জায়গায় এই পর্যন্ত অনেকেই আপনারা যে আলোচনা করেছেন, এই আলোচনার মধ্যে
আমরা আপনাদের আলোচনার মধ্যে পালসেটিলা এবং নেট্রামিউরের চেয়ে পালসেটিলা বেশি পেলাম, আর মেডো পাইলাম, ব্রায়োনিয়া পেলাম, আর কি পেলাম নুরুল আমিন? তাহলে মেডো, ব্রায়োনিয়া, পালসেটিলা, নেট্রামিউর। বেশ, আর কেউ? আচ্ছা, এবার আসেন, এখন আসেন যে আপনাদের যে আইডিয়া, আপনাদের আইডিয়া কিন্তু খারাপ না। এই জায়গায় ওষুধের অ্যাকসেপ্টিং ব্রায়োনিয়া যে বলেছে, এই ব্রায়োনিয়া বাদে বাকি ওষুধগুলির যে চিত্র নাই এমন না, আছে। তবে এইবার দেখেন, রোগিণীর বয়স 70 বছর, রোগিণী বিবাহিত জীবন 51 বছর, রোগিণীর স্বামী মারা গেছে 2021-এ। 2021 থেকে আমি শেষ। 2021 থেকে সকল রোগ আমার বাসা বেঁধেছে। আমি একদিনের জন্য আমার স্বামীকে বলতে পারছি না আমার স্বামীর নিকট আমাকে যেতে দেন, আমি আমার স্বামীর কবরে থাকতে চাই, ওনার পাশে থাকতে চাই। আমার বিবাহিত জীবনের 51 বছরে কোনো দিন ওনার সাথে আমার কোনো তর্ক বিতর্ক হয় নাই। উনি আমার জীবন সাথী, আমার বটবৃক্ষ চলে গেছে, সেই নিয়েই আমার প্রতিদিন আমার কষ্ট, আমার কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগে না। এই পয়েন্ট অফ ভিউতে এই কথাটাকে যদি আপনারা প্রাধান্য দেন, এই কথাটার পালসেটিলার কোন অংশে কোন জায়গায় আপনারা এই কনসেশনটা পাবেন না। কজ অফ দ্য ডিজিজের কথা যদি চিন্তা করেন, তাহলে এই পালসেটিলার এই কনসেশনটা পাবেন না। তার মনের কষ্ট, এই কষ্টের প্রেক্ষাপটে আলটিমেট রেজাল্ট আসছে কি? আলটিমেট রেজাল্ট হইল তার ঘুম চলে গেছে, তার খাওয়া দাওয়া চলে গেছে, সারাক্ষণ তার ভিতরে হতাশা, কান্না। আর এখন এর পরিপ্রেক্ষিতে তার আজকে থেকে আমরা 5 মাস আগে পেয়ে গেলাম তার রাইট ব্রেস্টে সিস্ট। সুতরাং রাইট ব্রেস্টে সিস্ট, মাইন্ড ইট। এই প্রেক্ষাপটে সিস্টটা কেমন? হার্ড, অত্যন্ত শক্ত একটা সিস্ট রাইট ব্রেস্টে। তাহলে সিস্ট পেলাম রাইট ব্রেস্টে, এবং 70 বছরের একটা বুড়ি, তার রাইট ব্রেস্টে কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বালা নাই, পোড়া নাই, কিচ্ছু নাই। রোগিণী বলতেছে, যার মনে হয় আমার স্বামীর শোকে বোধ হয় আমার এটা সৃষ্টি হয়েছে। এটা হলো রোগিণীর কথা। আচ্ছা ঠিক আছে, আমরা যদি টোটাল রোগীর চিত্রটা অ্যানালাইসিস করি, রোগী বড্ড গরম কাতর, রোগী বড্ড লবণ প্রিয়। এই 3-4টা কথায় আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনাকে জানান দিবে নেট্রামিউর এবং তিতপ্রিয় এবং লবণ প্রিয় এবং কোষ্ঠবদ্ধের ধাত আপনাকে জানান দিবে নেট্রামিউর। কিন্তু নেট্রামিউর আপনার রোগীটাকে ভালো নাও করতে পারে। এখন আসেন ডিজিজ কনসেপ্টে, যদি ইউ মে থিঙ্ক, আমারও ভুল হইতে পারে ডিজিজ কনসেপ্টে। আমরা এখানে অ্যাফরিজম নাম্বার 3 অনুসারে অবস্টেকেল টু কিউর, রোগীর আসল জায়গায় পৌঁছার জন্য তার আরোগ্যের পথের বাধা, সেই বাধা দূর করতে, তার মনের রাজ্যের মনের কষ্টটা দূর করতে, উই মে থিঙ্ক নেট্রামিউর,
উই মে থিঙ্ক ইগনেশিয়া, বাট ইগনেশিয়ায় আমি দিতে পারছি না। কেন দিতে পারছি না? ইগনেশিয়াটা হলো শীত কাতরের গ্রুপে, নেট্রামিউর হলো গরম কাতরের গ্রুপে, আর ইগনেশিয়াটা হলো যে আপৎকালীন অবস্থার মনের মানসিক কষ্টের ওষুধ হলো ইগনেশিয়া। আর ইগনেশিয়ার ডিপ দীর্ঘদিনের কষ্টের অবস্থার প্রেক্ষাপটে সেই ওষুধটা হলো নেট্রামিউর। সেই জায়গায় আমাদের নেট্রামিউর আমাদেরকে কতটুকু উপকার করবে সেটা সময়ে বলে দিবে, কিন্তু রোগজ অবস্থার প্রেক্ষাপটে আপনারা তো সেই জায়গায় যান নাই। রোগজ অবস্থার প্রেক্ষাপটে আমি চারটা কথা বলি: হার্ট টিউমার, স্টোনি হার্ট, এবং বয়স্ক মহিলার টিউমার, এবং ব্রেস্ট টিউমার, এবং রাইট সাইডের টিউমার, রাইট সাইডের সিস্ট শক্ত। এই অবস্থার প্রেক্ষাপটে বয়সটা বিবেচনায় এবং টিউমারের বিবেচনায়, সিস্টের বিবেচনায় এবং রাইট সাইডের বিবেচনায় আপনারা দেখি কোনিয়ামকে ভুলে গেছেন। আমার কোনিয়ামকে কেন ভুলে গেলেন? এই জায়গায় হলো ক্রনিক ডিজিজের খেলা। আমি যতগুলি ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য আপনার করণীয় কি, যা আজকে বলেছি, এই বলাগুলি বাড়িতে পড়বেন, শিখবেন, বুঝবেন, তাহলেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এখন হ্যাঁ, উনার মেন্টালিটিটা সব কম্প্রোমাইজিং, বাট টু দি সাম এক্সটেন্ট, বইয়ের কথায়, বইয়ের আলাপ আলোচনা বুঝছি, শি ইজ আনকম্প্রোমাইজিং লেডি। আনকম্প্রোমাইজিং তার মানে সংসারের কর্তৃত্ব এখন পর্যন্ত হাতের মধ্যে। সুতরাং সেই ক্ষেত্রে উই মে নট প্রেসক্রাইব পালসেটিলা। যেহেতু আমার বাড়িতে অলরেডি সাইকোটিক অলরেডি আমার সামনে চলে আসছে, অলরেডি ভাষা দিয়েছে, অলরেডি আমার সামনে চলে আসছে সাইকোটিক, এবং বয়স্ক সাইকোটিক। আপনি একটু চিন্তা করেন, এবং হার্ট সাইকোটিক, এবং হার্ট সিস্ট, এবং হার্ট টিউমার। হোয়াই নট? আমরা কেন কোনিয়ামের কথা চিন্তা করলেন না? কোথায়? কেউ কেউ ম্যাডের কথা বললেন। কি জন্য ম্যাডের কথা বললেন আমি জানি না। আমি রোগী চিত্র আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আজকে বাড়ি গিয়ে বারবার রোগী চিত্রটা আবার দেখেন, আবার পড়েন, দরকার আমাকে ফোন আলাপ করেন, স্যার এই পয়েন্টটা তো আপনি বলেন নাই। এইবার দেখি দীপক রায়, আপনারা এবার কেউ কেউ বলতেছেন কোনিয়ামের কথা। ওকে, আপনাদের মনের পরিবর্তন হয়েছে, আপনারা এবার কোনিয়ামের কথা বলতেছেন, ওকে ফাইন। সুতরাং একটা ক্রনিক ডিজিজ আমি ডেইলি মাত্র একটা রোগী দেখি। আমার চেম্বারে এসে দেখবেন রোগী নাই, কারণ আমি 3 ঘন্টা লাগে একটা ক্রনিক রোগ দেখতে, ক্রনিক রোগী দেখতে। তার টেকনিক অ্যাপ্লাই করে হানেম্যান যেভাবে গাইডলাইন দিয়েছেন, হানেম্যান যেভাবে বলেছেন, সেইভাবে আপনি রোগী চিত্র তৈরি করবেন, সেইভাবে আপনি ওষুধ নির্বাচন করবেন। রোগী চিত্র তৈরি করে আপনি ওষুধ নির্বাচন করতে হবে। আদারওয়াইজ আপনি হয়ে যাবেন এক শব্দের মাস ডাক্তার, আপনি হয়ে যাবেন তথাকথিত কলেজের প্রভাষক। যারা আজকে আপনারা অনলাইনে আপনারা কি দেবেন, ট্রিবুলাস টেরি ডেমিয়ানা আপনারা বেচতেছেন, সমান্তরে বেচতেছেন। 24 ঘন্টায় কিউর। কত বড় 2 নম্বর, কত বড় হারামি এরা। এরা হলো হোমিওপ্যাথির জারজ সন্তান। আজকে আমি বলে দিলাম, হানেম্যান যেমন জারজ সন্তান বলেছে, আজকে তাদেরকে আমি ডিক্লেয়ার দিলাম তারা জারজ সন্তান।
এক কথা এক শব্দে যারা, হ্যাঁ, আপনি টোটাল রোগী চিত্র তৈরি করার পরে অ্যাপোরিজম নম্বর 153 অনুসারে আপনি এটাকে এক লাইনে আনেন, আপনি এটার এগ্রাভেশনে মুলারেশনে আনেন। 153 আপনাকে যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুসারে আপনি সেই জায়গায় টোটাল রোগী চিত্র তৈরি করার পরে এই জায়গার মধ্যে কোন পয়েন্ট অফ ভিউ আপনি প্রাধান্য দিবেন সেটা আপনাকে 153 ইন্ডিকেশন দিয়েছেন, এবং অ্যাগ্রাভেশন এমুলারেশন 133 আপনাকে অ্যাগ্রাভেশন এমুলারেশন দিয়েছেন। দয়া করে আপনাদের হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, যদি অর্গানন না পড়েন চিকিৎসা বাদ দেন, অন্ততপক্ষে রোগীদের সাথে প্রতারণা করবেন না। হ্যাঁ, আপনারা ফর দি টাইম বিং আপনারা উপকার পাবেন, আপনারা অনেক বস্তা ভরা টাকা পাবেন, আপনারা হোমিওপ্যাথির বোতলে অ্যালোপ্যাথিক ক্যাপসুল ঢুকাইয়া আপনারা সেক্স কিউর বানাইতে পারবেন। দয়া করে তা করবেন না, দয়া করে, এত সহজ না। পৃথিবীতে একটা সমীক্ষায় বলেছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম সাবজেক্ট হলো হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা বিজ্ঞান হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। আর আমার দেখায় সবচেয়ে কঠিনতম বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের মধ্যে হচ্ছে হোমিওপ্যাথি, যার মধ্যে কোনো প্যাথোলজিক্যাল কনসেপশনে ওষুধ দিতে পারি না, ফিজিওলজিক্যাল কনসেপশনে ওষুধ দিতে পারি না। ওষুধ দিতে হয় আজকের অর্গাননের যে সূত্রগুলি আমি আলোচনা করেছি, এই সূত্রের উপর ভিত্তি করে হানেম্যান যে ট্রিটমেন্ট গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুসারে আপনাকে ওষুধ নির্বাচন করবেন। আপনি মুখে বলবেন হানেম্যান আমার বাপ, আর বলবেন চিকিৎসা বিজ্ঞানের পিতা হানেম্যান, আর পিছনে হানেম্যানের আদর্শকে আপনি কি করবেন, পদদলিত করবেন। আর যাই হোক, ইউ নেভার বি এ হোমিওপ্যাথিক ডক্টর। থ্যাংক ইউ অল। আর কোন ওষুধের নিয়ে আলোচনা করতে পারলাম না, কারণ আপনাদের অবস্থা দেখে, আপনাদের বিভিন্ন ট্রিটমেন্টের অবস্থা দেখে আমার শরীর কাঁপতেছে। আমার এই 67 বছর বয়সে আমি যা দেখলাম তাতে জানি না আগামী দিনে আপনারা হোমিওপ্যাথিটাকে কোথায় নিয়ে যাবেন। এখনো সময় আছে, এখনো সময় আছে যে আপনারা হানেম্যানের নীতি আদর্শ অনুসরণ করে আপনারা চিকিৎসা দেন, মানুষ রোগীদেরকে ভালো করেন, রোগীদেরকে বাঁচান। আপনাদেরকে আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি স্যার ইতিমধ্যেই একটি রোগী চিত্র উপস্থাপন করেছেন, এবং যে সকল বন্ধুরা আমাদের সেই রোগী চিত্রের জন্য নিজস্ব মতামত অনুযায়ী এক একটি ঔষধ সিলেকশন করেছেন, সেখান থেকে আপনি তুলনামূলকভাবে প্রত্যেকটা ওষুধের ক্লাসিফিকেশন করেছেন, কেন ন্যাট্রামিয়ার নয়, কেন পালস্টেলার নয়, কেন ইগনেশিয়া নয়, কেন ব্রায়োনিয়া নয়। এই যে আলোচনা, তুলনামূলক আলোচনা, এই আলোচনা দ্বারা আপনার যে উপস্থাপনার কৌশল, এটা দেখতে পাচ্ছি সকল বন্ধুদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করছে, এবং আপনার এই আলোচনা শোনার জন্য অনেক অধীর আগ্রহে প্রতি সপ্তাহেই বসে থাকেন, এবং যে কারণে আমিও উৎসাহিত হচ্ছি যে প্রতিটি ঔষধ নির্বাচনের এই কৌশলটি আমরা ধরে রাখতে। এই জন্য পরপর আমরা আজকে 8ম পর্ব শেষ করলাম। আশা করছি আগামী সোমবারও আমরা 9ম পর্ব করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সকল বন্ধুদের যে প্রেরণা, যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সেটা অতুলনীয়, এবং যে কারণে আপনার এই সকল ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, সকল দর্শক শ্রোতাদেরকে আপনি উৎসাহিত করছেন, লেখাপড়া করার জন্য উৎসাহিত করছেন। বিশেষ করে অর্গানন অফ মেডিসিনের প্রত্যেকটি অ্যাফোরিজম উল্লেখ করে প্রত্যেকটি সমস্যার সঠিক সমাধান গাইডলাইন দিয়ে যাচ্ছেন, এটা একটু অতুলনীয়। আমি নিজেও আপনার এই আলোচনা থেকে সমৃদ্ধ হচ্ছি, এবং প্রতিদিন আমি আশ্চর্য হই যে প্রত্যেকটি অ্যাফোরিজম নাম্বারের রেফারেন্স টেনে প্রত্যেকটা সমস্যার সঠিক গাইডলাইন দেওয়া, এটা চারটিখানি কথা নয়,
এটি অত্যন্ত কঠিন এবং এটি অর্জন করা অনেক দীর্ঘ সাধনার বিষয়। প্রিয় বন্ধুরা, আমি আশা করব আপনারাও স্যারের এই আলোচনার এই ধরন অবশ্যই নিজেদের মধ্যে রপ্ত করার জন্য চেষ্টা করবেন। এবং সর্বশেষ স্যারকে বিনীত অনুরোধ জানাবো যে আগামী পর্বগুলোতেও ঠিক একইভাবে এক একটি রোগী চিত্র নিয়েই বেশি গুরুত্ব দিলে আমাদের বন্ধুরা তারা নিজস্ব যে চিন্তা চেতনা থেকে ওষুধের নাম বলবেন, সেখান থেকে আপনি সঠিক ওষুধটি যাচাই করবেন। এই পদ্ধতিটা অত্যন্ত ভালো লেগেছে এবং সকলে এইটাকেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। আমি আজকে দেখতে পেলাম যখন আপনি এই রুগীর চিত্র উপস্থাপন করতেছিলেন তখন থেকেই আমাদের ভিউয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পেতে একদম টপ বটম চলে এসেছিল। তাই আশা করি আপনি আগামী পর্বেও অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব না দিয়ে শুধু রুগীর চিত্র বা ঔষধ চিত্র উপস্থাপন করবেন এবং দর্শকদের 2-4-10 জনের এই চিত্র নিয়ে আপনি স্যার তুলনামূলক আলোচনা করলে এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হবে এবং আমাদের শেখার জন্য সহজতর হবে। স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনি সর্বশেষ কথা বলে আজকের ফেসবুক লাইভ শেষ করবেন স্যার, প্লিজ। দর্শক শ্রোতা, প্রথমে আমি আপনাদের নিকট দোয়া চাই। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে কিছু শিখাইতে চাই, আমি নিজে কিছু শিখতে চাই। শুনেন, আগামী দিনের হোমিওপ্যাথিক কাউন্সিল হইতেছে, আমাদের দরকার নাই চেয়ারম্যানের, আমাদের দরকার নাই মেম্বারের, আমাদের দরকার নাই হোমিও রত্নের। আমরা চাই যোগ্য চিকিৎসক, আমরা চাই যোগ্য আনেমেনের সৈনিক, আমরা চাই আমাদের হাত দিয়ে হোমিওপ্যাথিক রোগীগুলি যেন ভালো হয়। কোন নেতা নেতৃত্ব আমাদের প্রয়োজন নাই। আমাদের অন্তর্নিহিত চিন্তা ধারার মাধ্যমে আমরা যাতে রোগীদেরকে ভালো সেবা দিতে পারি এবং অর্গাননের দিকে রাখবেন, মেট্রোমেটিকের দিকে রাখবেন। প্লিজ প্লিজ দয়া করে প্রতিদিন একটা করে ওষুধ, একটা করে অর্গাননের সূত্র, শুধু সূত্র পড়লে চলবে না, সূত্রর ইলাবোরেট ব্যাখ্যাটা পড়বেন। আপনারা ত্রিগুণনাথ মিত্র, জি দীর্ঘাঙ্গী এই বইগুলি, ইংরেজি বই, এগুলা রাখবেন। কোনো বইকে অবহেলা করবেন না। যে আবু হোসেন সরকার একটা বই লিখেছে, এইটাকে আমরা মোটেও ঘৃণা করব না। এই আমার সামনে একটা ছোট বই আছে, এইটাকেও ঘৃণা করব না। দেখি না এটার ভিতর থেকে কিছু পাওয়া যায় কিনা, দেখি না কিছু পাওয়া যায় কিনা। দয়া করে এগুলি আমরা দেখব, এগুলি থেকে আমরা কিছু জ্ঞান আরোহণ করব। আর প্লিজ প্লিজ আপনারা যারা ভুল করতেছেন, আপনারা এক শব্দে ওষুধ দিয়ে যাচ্ছেন। আমার কষ্ট হয়, না দেখিও পারি না, মনে হয় যেন আই এম গোয়িং টু বি স্ট্রোক আপনাদের এই অবস্থা থেকে। আপনারা এক শব্দে যদি 4টা লাইন এক্সপ্লেইন করে আপনারা ওষুধটা দিতেন, আমার কোনো দুঃখ থাকতো না। আপনারা কোনো কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই, এক শব্দে এই ওষুধ, এক শব্দে এই ওষুধ, এক শব্দে এই ওষুধ, এইভাবে দিয়ে যাচ্ছেন আপনারা। এই ভুলটুকু আর করবেন না, এতে আমার হোমিওপ্যাথিক সমাজ ধ্বংস হচ্ছে। আপনারা যারা শিক্ষার্থী, আপনারা যারা শিক্ষক, চিকিৎসক, তারা প্রতারিত হচ্ছেন, ভুল পথে আমরা চলে যাচ্ছি। এই কাজটুকু আপনারা করবেন না। সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আমার সভাপতি সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য আমার দোয়া সব সময় খোলা। আমি দোয়া করি আপনি এইভাবে, আমি দুনিয়াতে থাকি বা না থাকি, আপনি ইনশাআল্লাহ এইভাবে এই প্রোগ্রামগুলি আপনি চালিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা এই দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।